আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান আরিফ। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সাথে জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য পাপুলকে 21 দিন কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। এবং মালয়েশিয়ায় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়ে মোহাম্মদ তারেক পরামানিক নামে এক বাংলাদেশি বজ্রপাতে নিহত। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের আমন্ত্রণে বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের বাহরাইনের নেতৃবৃন্দরা। বাহরাইন থেকে মোহাম্মদ স্বপন মজুমদার জানান, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4:30টায় রাষ্ট্রদূতের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামকে তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম বিষয়ে একটি ম্যাগাজিন বই রাষ্ট্রদূতের সাথে হাতে তুলে দেন নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি মোহাম্মদ কয়েস আহমেদ, সহসভাপতি আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ ও মোহাম্মদ টিপু সহ আরও অনেকে। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে 21 দিন কারাগারে রাখার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। বুধবার এই আদেশ দিয়ে লক্ষ্মীপুর 2 আসনের এমপিকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট একটি কোম্পানির মালিককে 2000 দিনার জরিমানা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। খবরে আরও জানা যায়, মানব পাচার, অবৈধ ভিসা বিক্রি ও অর্থ পাচারের অভিযোগে এরই মধ্যে পাপুল ও তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দের সুপারিশ করা হয়েছে। গত 7 জুন এমপি পাপুলকে আটক করে কুয়েত পুলিশ। তার অর্থনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারও। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 430 প্রবাসীকে নিয়ে বুধবার স্থানীয় সময় বিকেলে ঢাকার উদ্দেশ্যে বাহরাইন বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি বাংলাদেশ সময় শুক্রবার রাত 1:20 ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বাহরাইন থেকে মোহাম্মদ স্বপন মজুমদার জানান, বিমানে 413 জন যাত্রী ছাড়াও 8 জন প্রবাসীর মরদেহ রয়েছে। বিজি 4114 ফ্লাইটটি বাহরাইন বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রাক্কালে সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত নজরুল ইসলাম, দূতালয় প্রধান রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। করোনা পরিস্থিতির কারণে প্রায় 3 মাস বাংলাদেশের সঙ্গে বাহরাইনের ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়েন অনেক প্রবাসী। ছুটি, স্বাস্থ্যগত সমস্যা, পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে পারছিলেন না প্রবাসীরা। এরই পরিপ্রেক্ষিতে বাহরাইন দূতাবাস এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। প্রাথমিকভাবে নির্ধারিত হয় 22 ও 26 জুন দুটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাহরাইনে আটকা পড়া 600 প্রবাসী দেশে ফিরবেন এবং ছুটিতে থাকা 3000-এরও বেশি প্রবাসীর মধ্যে 800 বাংলাদেশি কর্মস্থলে ফিরবেন বলে জানা গেছে। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2টি পা হারানো বাংলাদেশ নোয়াখালীর লক্ষ্মীপুর রামগঞ্জের মনির হোসেনকে জর্দানি নাগরিকের কাছ থেকে বাংলাদেশি টাকায় 1 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ আদায় করে দিয়েছেন মনির হোসেনের কর্মরত কোম্পানির বাংলাদেশি স্বত্বাধিকারী ও বাংলাদেশ দূতাবাস। কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনি জানান, কাতারের স্থানীয় সময় সোমবার রাতে কা আল খার এরিয়ায় বাংলাদেশ দূতাবাসে শ্রম কাউন্সিলরের উপস্থিতিতে এই টাকা বুঝিয়ে দেওয়া হয় মনির হোসেনকে। এ সময় উপস্থিত ছিলেন লাইফ ভিশন কোম্পানির বাংলাদেশি স্বত্বাধিকারী মোহাম্মদ হারুন রশিদ, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কমিউনিটি নেতা নাসির উদ্দিন চৌধুরী সহ আরও অনেকে। স্বাভাবিক জীবনযাপনের ঘোষণা দিল আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে রাত 11টা থেকে সকাল 6টা এবং অন্য 6টি সেক্টরে 6টা পর্যন্ত জীবাণুনাশক ছিটানো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ জানান, বুধবার আমিরাত সরকার থেকে এই ঘোষণা দেওয়া হয়। আজ থেকে স্বাভাবিকভাবে চলাচলের ঘোষণা দিয়েছেন আমিরাত সরকার।
সামাজিকতা দূরত্ব বজায় রেখে বিভিন্ন জায়গা সহ যেখানে করোনা সংক্রমণ সেখানে আইন কানুন অবশ্যই মেনে চলতে হবে। 12 বছরের নিচে যারা ছোট আছেন তাদেরকে নিয়ে মলে যাওয়া যাবে না, তবে দূরত্ব এবং নিরাপত্তা বজায় রাখতে হবে। সব সময় মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। মালয়েশিয়ায় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বজ্রপাতে নিহত হলেন এক বাংলাদেশি। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক পরমানিক। তবে নিহত বাংলাদেশির দেশের ঠিকানা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল 5টার সময় দেশটির টেরাঙ্গুন কোমানান জেলার বান্ডার সিডি নামক এলাকায়। কেবানান জেলা পুলিশ সুপার হানিয়ান রামলান জানান, নিজের ঘর থেকে পায়ে হেঁটে 100 মিটার দূরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের পাশে থাকা বাংলাদেশি আরিফুল জানায়, হঠাৎ বিকট শব্দ শুনতে পায়। এগিয়ে এসে দেখে দেশের মানুষ নিহত বাংলাদেশের মরদেহ ময়নাতদন্তের জন্য কেবানান হাসপাতালে রাখা হয়েছে। লেবাননে একদিনে করোনার প্রাদুর্ভাব ও ডলার সংকটের মধ্যে প্রবাসীদের সেবার মান কিভাবে বাড়ানো যায় ও সংগঠনে এই বিষয়ে কিভাবে আরও শক্তিশালী করা যায় এ সকল বিষয়ে আলোচনা সভা করেছে বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম লেবানন। এ সময় লেবাননের বর্তমান সময়ে নেতৃবৃন্দ প্রবাসীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন। করোনা ভাইরাস লেবাননের তেমন প্রভাব না ফেললেও লেবাননের অর্থনীতি ও ডলার সংকট লেবাননের সকল জাতির উপর প্রভাব পড়েছে। আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় ও সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল হালিম, সুফিয়া আক্তার বেবি, সিনিয়র সহ সভাপতি শরীফ আহমেদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রচার সম্পাদক কাজল মাহমুদ সহ আরও অনেকে। করোনা সংকটে দীর্ঘদিন আটকে থাকার পর বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে প্যারিসে ফিরেছেন ফ্রান্স সহ ইউরোপের প্রবাসী বাংলাদেশিরা। বুধবার রাতে তাদের বহনকারী বিমানটি অবতরণ করলে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। এছাড়াও আটকে পড়া বাকিদেরও ফিরে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। করোনা সংকটের কারণে ফ্লাইট না থাকায় বাংলাদেশে দীর্ঘদিন ধরে আটকা পড়েছিলেন অনেক ফ্রান্স প্রবাসী বাংলাদেশি। তাদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্যারিসে এসে পৌঁছয় বুধবার। দর্শক, প্রবাসের আরও খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হব প্রবাসে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি সংযুক্ত হব ব্রাজিলে। আমাদের সাথে ব্রাজিল থেকে সংযুক্ত হবেন আমাদের প্রতিনিধি মিরমিরু। আমরা জানার চেষ্টা করব ব্রাজিলের বর্তমান যে অবস্থা, সেই করোনা পরিস্থিতির অবস্থা সম্পর্কে এবং সেখানে বাংলাদেশি প্রবাসীদের বর্তমান অবস্থা সম্পর্কে। মিরমিরু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা জানি যে ব্রাজিলের যে অবস্থা বর্তমান সময়ে সব থেকে কঠিন সময় পার করছে ব্রাজিল করোনা পরিস্থিতির কারণে। ঠিক এই মুহূর্তে আজকে পর্যন্ত আপনি আমাদেরকে একটু জানাবেন যে করোনা পরিস্থিতির কি অবস্থা এবং এই অবস্থায় আপনারা বাংলাদেশি প্রবাসীরা কতটা নিরাপদ জীবনযাপন করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে করোনা এমন বিপর্যয় ব্রাজিলের প্রবাসীদের জন্য দিন দিন ভারী হয়ে আসছে এবং প্রবাসীদের দুঃখ দুর্দশা দিন দিন বাড়তেছে। যে ব্রাজিল বাংলাদেশের জন্য একটি উদয়মান এবং একটা নির্ভর শান্তিপূর্ণ ভূমি হিসেবে, যেখানে বাংলাদেশে অনেক যুবক এখানে ব্রাজিলে অবস্থান করছিলেন এবং বাংলাদেশের অর্থনীতির এবং তাদের পারিবারিক নিজস্ব অর্থনৈতিক বিষয়টা তারা এখানে নিশ্চিত একটা
ব্যবস্থানার মধ্যে তারা তাদের অবস্থান শুরু করছিলেন। কিন্তু এই বিশ্বব্যাপী এই মহামারীর এই করোনা যে ব্রাজিল প্রবাসীদেরকে অস্থিতিশীল করে তুলছে, তারা একটি দুশ্চিন্তার মধ্যে আসছে এবং দিন দিন তাদের চিন্তা বৃদ্ধি পাচ্ছে। এবং এই করোনা ভাইরাসে প্রতিটি ব্যবসায়ী এবং প্রতিটি পরিবার এবং যারা এই ব্রাজিলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মজীবী, তাদের উপরও কিন্তু এই প্রভাব পড়া শুরু করছে। আমি গতকাল আমাদের একজন 8 বছর ব্রাজিল অবস্থান করছেন, গ্রুপ ন্যাশনাল ব্যাটারি কোম্পানিতে চাকরি করেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন খুবই দুঃখের সহিত বারাকান্তে জানিয়েলেন যে তিনি 8 বছর এই ব্রাজিল লন্ডিনা শহরে গ্রুপ ন্যাশনাল ব্যাটারিতে উনি কাজ করেন এবং উনি ভালোই ছিলেন দীর্ঘদিন এবং নিশ্চিত একটা তার জব ছিলেন। তিনি বললেন বাংলাদেশি 8 জন লোক এই ন্যাশনাল গ্রুপে কাজ করতেন এবং সম্প্রতি তাদেরকে ন্যাশনাল গ্রুপ থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অব্যাহতিটা করোনার মধ্যে তাদের হয়েছে। যদিও তাদের ইন্টারন্যাশনাল লেবার ল মেনে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের পাওনা কিছুটা দেওয়া হয়েছে, আর কিছু পাওনা তাদের হিসাব এবং অন্ধ হয়ে আছে এবং কিছু কিছু তাদেরকে ইনস্ট্রুমেন্ট করে পাওনা দিচ্ছে। কিন্তু এই যে ৭৬ বছর বয়সী আনোয়ার হোসেন বলল যে আমি একটা নিরাপদ নিশ্চিত এবং পরিবারকে নিয়ে যে ব্রাজিলের যে আমার এই জবটা আমি আমাকে নিজেকে খুবই আরামদায়ক মনে করছি। কিন্তু এই মুহূর্তে এই আমি ন্যাশনাল গ্রুপ থেকে বের হওয়ার পরে যে আমরা 6 জন যে সবসময় একটা চিন্তার মধ্যে আছি যে এখন আগামীতে আমরা কি করব। ইতির মধ্যে ওনাদের যেটা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা হলো যে ব্রাজিলে সবচেয়ে বেশি নিরাপদ যারা ছিল, যারা চাকরি করতেন তারা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্রাজিলের দীর্ঘ এই যে করোনা ভাইরাসের যে লকডাউন ভাড়াতে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানগুলা তারাও তাদের অবস্থা এবং তাদের বিভিন্ন আর্থিক চিন্তা করে যে বিভিন্ন দেশের, শুধু বাংলাদেশের না, বিভিন্ন দেশের শ্রমিক ছাঁটাই করা তারাও চিন্তায় মাথায় আছে এবং নিচ্ছে। এবং আমি গতকাল বাংলাদেশের বিভিন্ন সামাজিক আঞ্চলিক সোসাইটি যারা আছে তারা আমার সাথে যোগাযোগ হয়েছে, যেমন নোয়াখালী সমিতির যিনি ভারপ্রাপ্ত সভাপতি আছেন কামাল উদ্দিন জানাইলেন যে আমরা এমন একটি অবস্থার মধ্যে অতিবাহিত করছি যেটা বলার মতন নয়, যে আমাদের গুছিয়ে রাখার বিভিন্ন ধরনের যে আমাদের যে আমরা যে টাকা পয়সা সেগুলো কিন্তু আমাদের শেষ হয়ে আসছে। কিন্তু আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যারা পরিবার নিয়ে ব্রাজিলে অবস্থান করছে, পরিবার এবং তারা যে ক্ষুদ্র মাঝারি যে ব্যবসা করতেন ব্যবসা বন্ধ, এবং তারা যে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন সেগুলো বন্ধ। কিন্তু এই যে ব্রাজিল থেকে যে প্রণোদনা পেয়েছে সেটাতে তাদের বাসা ভাড়া এবং তাদের মাসিক খরচ সেটা তারা সম্পূর্ণ করতে পারছে না বলে তারা চিন্তিত। কামাল উদ্দিন আরো জানিয়েছেন যে তাদের জরুরি মিটিং কল করে এবং তারা প্রবাসীদেরকে নিজেদের উদ্যোগে এবং একটি তহবিল গঠন করে তারা চেষ্টা করবে যে এই পরিবারদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য। এবং এই অবস্থায় যখন অনেকেই এই কর্মহীনের তালিকায় চলে আসছে এবং অনেকেই বিভিন্নভাবেই সমস্যাগ্রস্ত হয়ে পড়ছে, ঠিক এই মুহূর্তে আপনারা দূতাবাসের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা বা দূতাবাসের পক্ষ থেকে কোনো ধরনের খোঁজ খবর আপনারা নিতে দেখছেন কিনা? এটা খুবই আলোচনার বিষয়, বলার বিষয়। কিন্তু দূতাবাসের সাথে গতকালও আমি যোগাযোগ করেছি। দূতাবাসের সবসময় তাদের সামর্থ্যের কথা বলে এবং তাদের শক্তির কথা বলে এবং তারা সবসময় বলে যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি। কিন্তু নতুন করে যদি এই ব্রাজিল যে প্রবাসীদের জন্য যদি রাষ্ট্রের যদি কোনো প্রণোদনা বা কোনো যদি প্রজ্ঞাপন জারি না হয় আমাদের কাছে আর কিছু করার নাই। কিন্তু আমরা সবসময় যে ব্রাজিলের বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা প্রবাসীদের খোঁজ খবর নিচ্ছি। এই অবস্থায় ঠিক এই অবস্থায় সরকারের পক্ষ থেকে, সেই দেশের সরকার ব্রাজিল সরকারের পক্ষ থেকে যারা কর্মহীন হচ্ছে বা যারা যে কোনো এই ধরনের সমস্যায় পড়ছে করোনা পরিস্থিতির কারণে, তাদের জন্য কোনো ধরনের প্রণোদনা বা তাদের জন্য কোনো ধরনের সহযোগিতা তারা করছে কিনা? ব্রাজিল সরকার তো তাদের রাষ্ট্রীয়ভাবে যে ঘোষণা, তাদের এই বিপর্যয়ের জন্য তাদের যে সরকার এবং গভর্নমেন্টের যে কোষাগার থেকে যে আর্থিক প্রণোদনা দিয়েছে সেটা তাদের পরিবার, তাদের এই দেশের জনগণ যেটা পেয়েছে,
আরেকটি কথা, এই দেশে যারা অ্যাসালাম নিয়েছে এবং যারা এই দেশে আছে, আশ্রয় নিয়েছে, কিন্তু তাদের জন্য কিন্তু আপনার 600 টাকা করে যেটা দেওয়া হয়েছে, এইখানে আমাদের প্রবাসীদের মধ্যে একটু সমস্যা হয়েছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু এখানে ব্যবসা করার জন্য সরকারকে ট্যাক্স পে করার জন্য কিছু লাইসেন্স করেছে। তো যারা ট্যাক্স পে করে লাইসেন্স আছে, তারা কিন্তু লাইসেন্সের অনেক সময় এই করোনার মধ্যে দীর্ঘদিনের এই সমস্যার মধ্যে অনেকে ট্যাক্স কি করতে পারে নাই, যার জন্য তারা এই প্রণোদনা থেকে বঞ্চিত আছেন। আর যাদের সিপিএফ এর সমস্যা আছে তারা বঞ্চিত আছেন। আর যারা আপনার এই করোনার মধ্যে বা আগে 2-1 মাস বা 3 মাস হলো যারা ব্রাজিলে এসেছেন প্রবাসী, তাদেরও কিন্তু কাগজপত্রের সমস্যার জন্য তারা কিন্তু প্রণোদনা থেকে বঞ্চিত আছেন। কিন্তু এখানে আরবের যে সংস্থাগুলো, ইসলামিক যে সংস্থাগুলো আছে, তারা যথেষ্টভাবে বিভিন্ন সাহায্য দেওয়ার জন্য চেষ্টা করছে এবং দিচ্ছ কিছু কিছু আরবি সোসাইটি প্রতিষ্ঠান থেকে। আরেকটি বিষয় হলো, যে সমস্ত এলাকায় করোনা ভারী হয়েছে, এমনকি ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন এলাকায় এবং বাসা বাড়িতে করোনার পরীক্ষা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিছু ব্রাজিলের কিছু, যেমন সান্তা কাতানিয়া থেকে আমাকে একজন ইমাম বলল যে সান্তা কাতানিয়া উনি ইমামতি করতে একটা মসজিদে, কিন্তু এখন মসজিদে ইমামতি উনি করতে পারছেন না এবং উনি কোনো প্রমোদনও পাচ্ছেন না। এমনকি গতকাল উনি দুঃখের বিষয় জানালো, তার বিপজ্জনক, যেটা হলো উনি যে বাসায় থাকেন তার পাশের বাসায় স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষায় সেখানে একজন প্রবাসী করোনা শনাক্ত করার পরে যে ওই বাড়িটা তারা লকডাউন করে দিয়েছে এবং ওই বাড়িতে উনি থাকেন, ওই বাড়িতে উনাকে কোয়ারেন্টাইন করে দিয়েছে। তবে উনাকে বলছে যে আমরা আপনার জন্য খাবার পৌঁছে দিব। তো এই যে প্রবাসীদের নানামুখী ব্রাজিল প্রবাসীরা যে সমস্যার মধ্যে পড়ছে, একদিকে আর্থিক সমস্যা, একদিকে চাকরিচ্যুত, একদিকে ব্যবসা বাণিজ্য বন্ধ, আরেকদিকে করোনার প্রভাব ব্রাজিলের নাগরিকদের মধ্যে উপসর্গ বাড়ার সাথে সাথে যে সমস্ত এলাকায় ডিস্ট্রিক্টের মধ্যে যে প্রবাসীরা আসে সেখানে তারা আটকা পড়ছে। এবং আমাকে জহিরুদ্দিন জানালেন যে আমি যে ওখান থেকে বের হয়ে কোথাও নিরাপদ আশ্রয় যাব, সেই সুযোগও এখন আর নাই। অনেক ধন্যবাদ মিরমিরও আমাদের সাথে সংযুক্ত হয়ে ব্রাজিলের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য এবং সেখানে বাংলাদেশিদের যে বর্তমান অবস্থা, কর্মহীন হয়ে পড়ার যে ঘটনা, সেই ঘটনা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই জাপানে। আমাদের সাথে সংযুক্ত হবেন জাপান থেকে আমাদের প্রতিনিধি ফখরুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে জাপানের বর্তমান করোনা পরিস্থিতি সহ বাংলাদেশের প্রবাসীদের অবস্থা সম্পর্কে জানার জন্য। ফখরুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে করোনা পরিস্থিতি, জাপানের করোনা পরিস্থিতি এই পর্যন্ত, আজকে পর্যন্ত কি অবস্থায় আছেন এবং এই পরিস্থিতিতে আপনারা যারা বাংলাদেশি প্রবাসীরা সেখানে বসবাস করছেন, জীবনযাত্রার কতটুকু স্বাভাবিকতা ফিরে পেয়েছেন? ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে আমাদেরকে লাইভে সংযুক্ত করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রার কলা কৌশলী যারা আছেন। আজকের আমি জাপানের পরিস্থিতি প্রথমত জানাবো যে জাপানের করোনা অবস্থা কেমন এখন চলতেছে। দীর্ঘ 2 মাস জরুরি অবস্থার পরে জাপান আবারও শিথিল করে দিয়েছেন প্রায় 1 মাস যাবত। কিন্তু আপনার 111টা দেশে আপাতত 31 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত আপনার প্লেন বন্ধ থাকবে করোনার কারণে। আজকে যে করোনা তার আক্রান্ত এ পর্যন্ত আজকের জাপানের এ পর্যন্ত আক্রান্ত আছে 18,110 জন। রিকভার যারা সুস্থ বাড়ি ফিরেছেন 16,320 জন এবং মৃত্যু সংখ্যা 968 জন। আপনারা জানেন যে সবসময় সারা জাপান যখন ফখরুল ইসলাম, আমরা সংযুক্ত আছি জাপানে। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সংযুক্ত ছিলেন জাপান থেকে আমাদের প্রতিনিধি ফখরুল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতি সহ বাংলাদেশি প্রবাসীদের বর্তমান অবস্থা সম্পর্কে। ফখরুল ইসলাম। জি জি জি, আমি কামরুল ভাইকে আমি যে জাপানের অবস্থাটা একটু আপনাদেরকে বলে রাখবো যে জাপানে এখন করোনা অবস্থা শিথিল করে, করোনা জরুরি অবস্থা শিথিল করে আবার আগের মতো
সরকার তাদের কর্মস্থলে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে সবাই যার যে কর্মস্থলে চলে যাচ্ছেন এবং যার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দিচ্ছেন এবং জাপানিদের প্রতি যে আমাদেরকে অর্থ প্রদান করার যে প্রসেসিংটা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে, সবাই অর্থ পাচ্ছে। এখন আমার একটা মূল কথা হলো কি, যারা প্রবাসী বাংলাদেশিরা আবার ফিরে দাঁড়াচ্ছেন, যাদের প্রতিষ্ঠানগুলো, আমি কয়েকদিন আগে দেখতে পেরেছি এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জাপানিদের সাথে চুক্তি করেছেন, বাংলাদেশে গিয়ে তারা ব্যবসা করতে রাজি। করোনা শেষ হওয়ার পঞ্জিতে তারা ব্যবসার জন্য সারা বিশ্বের সাথে আবারও তাদের নিজের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সারা বিশ্বের সাথে যুক্ত হয়ে তাদের চুক্তি স্বাক্ষর করা হচ্ছে বিদেশের সাথে, তারা কিভাবে ব্যবসাটাকে উন্নত করা যায়, তাদের যে করোনার কারণে যে লস প্রজেক্ট হয়েছে অর্থনৈতিক, সেই প্রজেক্টে তারা কিভাবে আবার ব্যবসা দিয়ে কাটানো যায়। আরেকটা আপনাদেরকে বলে রাখবো যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, নারী উদ্যোক্তারা এখন বাংলাদেশে জাপান থেকেও তারা ব্যবসা করার চেষ্টা করতেছে, অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো। এখন সবাই সবার জায়গা থেকে ধীরে ধীরে জাপানের যে সিস্টেম আপনারা জানেন সবসময় সুন্দর সিস্টেমে চলে, তাদের নিয়ম অনুযায়ী চলাফেরা করে, তার কারণে জাপানের প্রবাসীরা আবারও ফিরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে। যেভাবে আগে সারা বিশ্বের যে করোনা অবস্থা ছিল, এখন আর সেটাকে নরমাল নিয়ে নিয়েছে সবাই, কিন্তু ওই যে জিনিসটা আপনার মাস্ক পরাটা, তারপর তাদের দূরত্বটা একটু একটু এখন ওইরকম তারা এটা মেনটেন করে চলাফেরা করতেছে আর কি। অনেক ধন্যবাদ ফখরুল ইসলাম আমাদেরকে জানানোর জন্য সেখানকার জাপানের করোনা পরিস্থিতি সহ বাংলাদেশে প্রবাসীদের বর্তমান অবস্থা সম্পর্কে। আমরা এই মুহূর্তে সংযুক্ত হব ইরাক থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন ওসমান খান। আমরা ওসমান খানের কাছ থেকে জানার চেষ্টা করব সেখানকার বর্তমান করোনা পরিস্থিতি ও ইরাকের যে বাংলাদেশি প্রবাসীদের যে সমস্যা, সেই সমস্যা সম্পর্কে সর্বশেষ তথ্য। ওসমান খান, আপনি আছেন নিশ্চয়ই আমাদের সাথে? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ ওসমান খান আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ওসমান খান, আপনি আমাদেরকে শুরুতে একটু জানাবেন যে সেখানকার করোনা পরিস্থিতি, ইরাকের বর্তমান করোনা পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে। ইরাকের করোনা পরিস্থিতি ক্রমাগতই দিনে দিনে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। কারণ আপনি জানেন যে আমরা যখন শুরুতেই জয়যাত্রা টেলিভিশন আমাদের নিউজগুলা প্রচার করে, তখন আক্রান্ত সংখ্যা ছিল 100, 200 বা 500 এরকম, যেটা বর্তমানে 100 কাছাকাছি পৌঁছে গেছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত প্রায় 37,000। শুধুমাত্র গতকালকেই আক্রান্ত হয়েছে 2,200 আর 80 জন গতকালকে মৃত্যুবরণ করেছে। ইরাকের করোনা পরিস্থিতি এতই খারাপ যে আমরা যখন এম্বাসির সাথে যোগাযোগ করি বা আমরা এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে আমরা একটা গ্রুপ করি, যে গ্রুপটার মাধ্যমে বিভিন্ন বাংলাদেশিদের সমস্যাগুলো তুলে ধরা হয় আমাদের কাছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে অনেকে আমাদের সাথে আলাপ করে খাদ্য সংকটে আছে বা থাকার সংকটে আছে। আমরা বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করার পরে আমাদের কাছ থেকে ওনারা পাসপোর্টের কপি চাইছে, যে যারা যারা এই অবস্থাতে আছে, যে মানে খাওয়া পাচ্ছে না, আপনারা পাসপোর্টের কপি দেন, আমরা খাদ্য পৌঁছে দিচ্ছি। দুঃখজনক ঘটনা হলো সত্য, গতকালকে তারা আমাদেরকে ভিডিও কল দেখাইছে অলরেডি 30 জনের 1 মাসের খাদ্য নিয়ে আসার সময় পথের মাধ্যমে গাড়িটা আটকিয়ে দিয়েছে, আর আসতে পারে না আমাদের পর্যন্ত। আশা করি আমরা রোববার পর্যন্ত খাদ্যগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো এই পরিস্থিতিতে একদিকে করোনা ভাইরাসের যে প্রকোপ বাড়ছে, ঠিক সেই মুহূর্তে আপনাদের যে সমস্যাগুলো পূর্বে থেকেই ছিল, করোনা ভাইরাসের আসার পূর্বে থেকেই যে সমস্যাগুলো ছিল, আপনাদের রেসিডেন্ট সমস্যা, আপনাদের চাকরির সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের কোনো পথ আপনারা পাচ্ছেন কিনা? বা আপনি বলছিলেন যে আপনাদের যে একটি গ্রুপ ভিত্তিক আপনারা চেষ্টা করছেন, সেটা আসলে কি অবস্থা? যারা এখনো রেসিডেন্ট সমস্যায় আছে, যারা বাসায় থাকতে পারছে না বা যারা কর্মহীন আছে, তাদের জন্য কোনো ধরনের আশার সঞ্চার করতে দেখছেন কিনা আপনারা? ধন্যবাদ। আসলে আমি আপনাকে প্রথমে বলে গিয়েছি যে করোনা পরিস্থিতি এতই ভয়াবহ উঠছে যে আমরা আসলে কোথায় বের হতে পারতেছি না, আর আমরা এই ধরনের কোনো প্রতিশ্রুতি কোথায় পাচ্ছি, মানে কেউ আমাদেরকে দিচ্ছে না, বা আমাদের কাজের ব্যাপারে যেটা আমরা আসলে এই গ্রুপটা না করলে হয়তো বোঝা যেত না যে করোনার পরিস্থিতি কি। আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি, মাইশা নামা আমাদের একজন আপু আছে, উনি একটা গ্রুপে
মাধ্যমে মহিলাদের জন্য একটা গ্রুপ করছে, সেখানের মাধ্যমে একই পরিস্থিতি, কারো কাজ নেই, এই কেউ খাদ্য সংকটে আছে। আর আমরা বর্তমানে যেটা এখানের মাধ্যমে ফিল করতেছি সেটা হলো আমাদের কাজ হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে খাদ্যের প্রয়োজন। আমরা খাদ্য চাই, যারা খাদ্যের অভাবে কষ্ট করতেছে, অনেকেই চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে টাকা এনে খাওয়ার জন্য। আমরা খাদ্য সংকটে ভুগতেছি। কাজ তো আর এখানের মাধ্যমে যে পরিস্থিতিতে যাদের কাজ আছে, আমি পূর্ব বলে গিয়েছি, ইরাকে যাদের কাজ আছে এরাও অনেকে বেতন পাচ্ছে, অনেকে হাফ বেতন পাচ্ছে, অনেকে মোটেই পাচ্ছে না, এই অবস্থাতে আছে। কিন্তু এখন এই মুহূর্তে আসলে আমরা দুইটা জিনিসের প্রতি খুবই জোর দিচ্ছি। একটা হলো যে সমস্ত বাঙালিগুলা বাংলাদেশে যেতে ইচ্ছুক, খুবই কষ্টের মাধ্যমে আছে, তারা বাংলাদেশে চলে যেতে চাচ্ছে, যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলা এম্বাসির পক্ষ থেকে যদি এরকম কোনো একটা ব্যবস্থা করে, এ হলো এক। দ্বিতীয় নম্বর কথা হলো যারা খাদ্য সংকটে আছে তাদের কাছে যেভাবে গতকালকে আমাদের জন্য একটা আশা দিয়েছে, এভাবে যদি খাদ্য পৌঁছাইয়া দেয় তাহলে আমাদের এই মুহূর্তে কাজের প্রয়োজন না। আর সর্বোপরি আমি যেটা আপনাকে না বললেই না, আমি বারবারে বলে আসছি, যতই আমাদের সংকট থাকুক, আমাদের যত কিছুই হোক, সবকিছুর সমাধান এক জায়গাতেই, সেটা হলো যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার আর ইরাকের সরকার কমিউনিকেশন করে আমাদেরকে বৈধতা না দেয়, ততদিন পর্যন্ত আমরা করোনার চেয়ে ভয়াবহ অবস্থা জীবনযাপন করতে হবে এই ইরাকের মাধ্যমে। জি ভাইয়া। জি, এখন এই পরিস্থিতিতে আমরা যে ধারাবাহিকভাবে আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি, সেটা নিশ্চয়ই সব মহলেই যাওয়া হয়তো যাচ্ছে, বা কোনো ধরনের আশ্বাসের কোনো জায়গা থেকে আপনারা কমিউনিটির পক্ষ থেকে বা দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আশার কথা আপনারা শুনছেন কিনা, বা এই ধরনের পরিকল্পনা বা ইরাকের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে কোথাও সমাধানের কোনো পথ আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে বাংলাদেশ এম্বাসি একটা ফোরাম করেছে, যারা নিজ খরচে বাংলাদেশে যেতে চায় এমন একটা ফোরাম করছে, যেটা অলরেডি অনেক মানুষে পূরণ করেছে। আমি আমার মাধ্যমে অনেককে পূরণ করে দিয়েছি। বাংলাদেশ এম্বাসি বরাবর একটা কথাই বলতেছে, দেখেন আমরা অসহায়, আপনারা যাই বলেন আমাদের কি করণীয় আছে, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় আছে বা আমরা যতটুকু প্রণোদনা পাই আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করতেছি, অথবা আপনারা যেখানের মাধ্যমে যে সমস্যাগুলো বলেন আমরা তাৎক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি, টাঙ্গাইল কালিহাতির একাব্বর মিয়া ছেলে নুরুজ্জামান করোনা আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের মৃত্যু হয়। এবং এর আগেও আমি আপনাদের মাধ্যমে জানিয়েছি যে বাংলাদেশের একজন ভাই, যাকে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের বাইরে রেখেছিল, ইরাকের বিভিন্ন সংবাদ মাধ্যম বা আপনাদের মাধ্যমে যে সমস্ত খবরগুলো প্রচার হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই যাবৎ অগণিত মানুষের ফোন আসতেছে যারা করোনা আক্রান্ত হয়েছে, বাংলাদেশি ভাইয়েরা। আসলে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা যদিও বলতে না পারি, তবে ইদানিং বাংলাদেশের অনেক মানুষ আক্রান্ত হয়েছে, যেটা পূর্বে এই ধরনের ছিল না। জি ভাইয়া। তো এই যারা আক্রান্ত হচ্ছে তাদের কোনো সংখ্যা দূতাবাসের পক্ষ থেকে সেটা সংখ্যাটাকে গণনা করা হচ্ছে না কিনা, বা তাদের নামগুলো লিপিবদ্ধ করা হচ্ছে কিনা, বা কমিউনিটি লিডারদের পক্ষ থেকে যারা আক্রান্ত হচ্ছে বা যারা সমস্যাগ্রস্ত আছে তাদের কোনো তালিকা তৈরি হচ্ছে কিনা কোথাও? ধন্যবাদ আরিফ ভাই। আমি যেটা আপনাকে না বললেই না, দূতাবাসের আসলে আমি আপনাকে প্রথমে বলেছি, এখানের মাধ্যমে যে ফর্মগুলা পূরণ করা হবে, বাংলাদেশের যে এম্বাসি যে ফর্মগুলা দিয়েছে পূরণ করার জন্য, এই সংক্রান্ত অনেকেই আসলে ভালো করে জানে না বা এটার খোঁজ খবর রাখে না। আর এই করোনা আক্রান্ত এটা হলো আসলে অনেকে বাংলাদেশ এম্বাসির কাছে হয়তো ফোন করে বা কল করে এটার বলে, সংখ্যা বলে, কিন্তু আসলে অ্যাকুরেটলি সংখ্যাটা হয়তো বা আমরা কিছুদিনের ভিতরে পেয়ে যাব। কারণ আমরা যেই একটা গ্রুপ করেছি ইরাক বাংলাদেশি কমিউনিটি জয়যাত্রা টেলিভিশনে, যে গ্রুপটা, ওই গ্রুপটাই এরকম একটা কমিউনিটি করেছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা অনেকে অ্যাড করেছি আমরা এই খবরগুলা সংগ্রহ করার জন্য। বাংলাদেশ এম্বাসির কাছে আসলে সঠিক তথ্য আছে কিনা আমার জানা নেই, তবে আমার মনে হয় নেই, কারণ আমরা সঠিক তথ্য দেওয়ার মতো এখানের মধ্যে এমন সিচুয়েশন আরিফ ভাই আমাদের ইরাকে নাই। আমাদের ইরাকের অবস্থা যদি আপনাকে চিন্তা করতে হয়, তাহলে আপনি অন্তত চোখ বন্ধ করে 1 মিনিট চিন্তা করতে হবে যে আমরা বঙ্গোপসাগরের মাঝখানে আমরা অবস্থান করতেছি, আমরা না এদিকে যেতে পারতেছি, না এদিকে না ওদিকে, কোনো দিকে। অনেক ধন্যবাদ ওসমান খান, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টিকে আপনারা ধারাবাহিকভাবেই তুলে ধরার চেষ্টা করছেন। ইরাকের যে একটি বিশাল সংখ্যা যারা
ইরাকে অবস্থান করছেন বাংলাদেশি প্রবাসী, তাদের যে সমস্যা, তাদের রেসিডেন্ট সমস্যা, তাদের জব সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরাও প্রত্যাশা করছি যে আপনাদের এই সমস্যাগুলো খুব দ্রুত সলিউশনের জন্য সরকার হয়তো কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা ধারাবাহিকভাবে সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি মানুষের সামনে। নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন মহলের এই তথ্য পৌঁছাবে নিশ্চয়ই, এবং তাদের কাছে নিশ্চয় এই তথ্য আছে। দ্রুত আপনাদের এই যে সমস্যা, সেই সমস্যার সমাধানে হয়তো পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা এই পর্যায়ে সংযুক্ত হব বাহরাইনে। আমাদের সাথে সংযুক্ত হবেন বাহরাইন থেকে ডক্টর জাহাঙ্গীর আলম। আমরা জানার চেষ্টা করব বাহরাইনের বর্তমান করোনা পরিস্থিতি এবং সেখানে বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এর আগেও আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করেছি বাহরাইনের বর্তমান যে করোনা পরিস্থিতি এবং সেখানে বাংলাদেশি প্রবাসীরা যারা আছেন তাদের সম্পর্কে। আপনি আজকে আমাদেরকে একটু জানাবেন যে আজকে পর্যন্ত আসলে বাহরাইনের যে করোনা পরিস্থিতি সেটা কোন দিকে যাচ্ছে, এবং আপনারা যারা সেখানে বসবাস করছেন বাংলাদেশি প্রবাসীরা, তারা এই করোনা পরিস্থিতির ভিতরে কিভাবে জীবনযাপন করছেন? আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের সকল কলাকুশলী এবং ডাইরেক্টরবৃন্দ সবাইকে ধন্যবাদ, এবং যারা দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ। আমি ডাক্তার জাহাঙ্গীর বাহরাইনের মানামা থেকে বলছি। এখানে আমাদের বাংলাদেশি মালিকানাধীন একটি মেডিকেল সেন্টার আছে, লিন্নাস মেডিকেল সেন্টার। ওই মেডিকেল সেন্টারে আমি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি এখানে, এবং আমি প্র্যাকটিসও করি এখানে, অর্থোপেডিক অ্যান্ড জেনারেল প্র্যাকটিস। তো আমি আসলে ওই গত 4 মাস ধরে করোনা পরিস্থিতি অবজারভেশন করছি এখানে বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও। আমার সচেতনতার সাথেই দেখছি বাহরাইনে আজকে পর্যন্ত আপডেট হলো টোটাল ইনফেক্টেড হয়েছে 23,570 জন। গত 24 ঘন্টায় ইনফেক্টেড হয়েছে 1240 জন। গত 24 ঘন্টায় কোনো ইনফেক্টেড হয়নি। 23,570 জন ইনফেক্টেড হয়েছে এই পর্যন্ত। গত 24 ঘন্টায় কোনো ইনফেকশন নেই। আর মৃত্যু হয়েছে এই পর্যন্ত 69 জন। গত 24 ঘন্টায় কোনো মৃত্যু হয়নি। আর বাংলাদেশি ইনফেক্টেড হয়েছে এখানে 1240 জন, টোটাল 1240 জন। আর বাংলাদেশি মারা গিয়েছে টোটাল 10 জন, বাংলাদেশি যারা এখানে বসবাস করছেন তাদের মধ্যে। এবং রিকভারি হয়েছে 17,977 জন টোটাল এই পর্যন্ত। এবং সিরিয়াস কন্ডিশনে আছে বা যাদের আইসিইউ সাপোর্ট লাগে বা অক্সিজেন লাগে এরকম আছে 37 জন, টোটাল 37। এর মধ্যে টেস্ট হয়েছে এখানে 5,02,763 জন এই পর্যন্ত টেস্ট করা হয়েছে। এবং টোটাল পপুলেশন আমি এর আগেও বলেছি 16,99,680 জন। 16,99,680 জন টোটাল পপুলেশন। আপনি যে সংখ্যাগুলো বলছিলেন সেই সংখ্যার ভিতরে মৃত্যুর যে সংখ্যা, সেই সংখ্যা সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপে হয়তো মৃত্যুর সংখ্যাটা অনেকটাই কম আছে বলে আমরা ধারণা করছি। ঠিক তার ভিতরে আবার বাংলাদেশি মৃত্যুবরণ করেছে 10 জন, সেই সংখ্যাটাও কিন্তু কম নয়। আপনি বলবেন যে এই যারা মৃত্যুবরণ করছে বাংলাদেশিরা 10 জন এই মৃত্যুবরণ করেছেন, তারা আসলে তাদের পরিবারগুলো এখন কি অবস্থায় আছেন সে ব্যাপারে আপনারা খোঁজ খবর রাখেন কিনা? বা বাংলাদেশিরা বাংলাদেশি 10 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে, যেখানে মৃত্যুর সংখ্যা, টোটাল মৃত্যুর সংখ্যা বাহরাইনে আপনার কাছ থেকে যেটা শুনেছি, সেই মৃত্যুর সংখ্যার তুলনায় সেটা তো একটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি দুঃখজনক যে 10 জনকে মৃত্যুবরণ করতে হয়েছে। আর যারা ইনফেক্টেড আছে এই করোনা ভাইরাসে, তাদের ব্যাপারে আসলে কতটুকু খোঁজ খবর রাখছে দূতাবাস থেকে শুরু করে কমিউনিটি থেকে? এখানে আসলে শুরু থেকেই দূতাবাসের উদ্যোগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে সংগঠনগুলি আছে, প্লাস মেডিকেল সেন্টারে যারা ডাক্তাররা কাজ করছেন, আমাদের মেডিকেল সেন্টারে বাংলাদেশি ডাক্তার আছেন, প্লাস অন্যান্য মেডিকেল সেন্টার আছে, সবাই কিন্তু শুরু থেকে সচেতনতার সাথেই এগুলি হ্যান্ডেল করতেছেন। বিশেষ করে এমবাসি কিন্তু শুরু থেকেই কিভাবে যারা আক্রান্ত হচ্ছে প্লাস যারা মৃত্যুবরণ করতেছে এদের লাশ কিভাবে পাঠানো হবে বা কি করতে হবে, দূতাবাস সার্বক্ষণিক কিন্তু সহযোগিতা দিয়ে যাচ্ছে। দূতাবাসকে সহযোগিতা করার জন্য সামাজিক সংগঠনগুলিও কাজ করে যাচ্ছে। এখানে যেমন বাংলাদেশ সোসাইটি আছে, ওয়েলফেয়ার কমিউনিটি আছে, তারপরে ইউথ ক্লাব আছে, এরকম বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলিও কিন্তু, বিজনেস ফোরাম আছে, এরা কিন্তু আর্থিক সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্টও তো আর্থিক সহায়তা দিয়েছে এখানে, ওটাও দূতাবাস সঠিকভাবে ইউজ করছেন। যেমন আপনার ত্রাণ সহযোগিতাও দিয়ে যাচ্ছে, এখনো কিন্তু দিয়ে যাচ্ছেন ওনারা। তো বাহরাইন গভর্নমেন্টও কিন্তু সহযোগিতা দিচ্ছে। তো যেটা মৃত্যু হারটা আমি একটু বলি, মৃত্যু টোটাল হয়েছে 69 জন, তার মধ্যে এবং ইনফেকশন হয়েছে
23,570 জন, এর মধ্যে বাংলাদেশি 1240 জন ইনফেকশন এবং মৃত্যু হয়েছে 10 জন। আমি বলবো বাহরাইন গভর্নমেন্ট কিন্তু টোটাল মৃত্যু হার অনেকটা কন্ট্রোল করে রেখেছে। কন্ট্রোল করেছে, এটা পলিসিটা হলো সঠিকভাবে খোঁজ খবর নেওয়া এবং পেশেন্টগুলিকে আইসোলেশনে নিয়ে যাওয়া, এবং যেখানেই কিন্তু ইনফেকশন ধরা পড়ছে সেই বিল্ডিং বা তার আশেপাশে যারা আছে এদেরকে টেস্ট করে ফেলা তাড়াতাড়ি, এবং ওই এরিয়াটাকে স্পেসিফিক ছোট্ট এরিয়াকে লকডাউন করা, বিল্ডিংটাকে লকডাউন করা। মানে যেখানে ইনফেকশন ধরা পড়ছে ওখানে কিন্তু ওরা কোনো কম্প্রোমাইজ করছে না, ওটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করছে। এই জন্যই কিন্তু কিছুটা কন্ট্রোলে থাকতেছে, এবং মৃত্যুর হার এবং আক্রান্তর যে সংখ্যা, সেই সংখ্যাটা সরকার যে নিয়ন্ত্রণ করছে, আপনার যে তথ্য সেই তথ্য থেকে আমরা পাচ্ছি। এবং আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চেয়েছিলাম যে টোটাল 70 জন মৃত্যু হয় এই বাহরাইনে করোনা আক্রান্ত হয়ে, তার ভিতরে 10 জনই বাংলাদেশি প্রবাসী। এই বিষয়টিকে আপনারা যারা কমিউনিটিতে আছেন সচেতন ব্যক্তিরা, তারা কিভাবে দেখছেন? আপনি বলছেন 1200 মানুষ এখন পর্যন্ত করোনা ভাইরাসে ইনফেক্টেড এখন পর্যন্ত, সেটার সংখ্যাটাও কিন্তু কম নয়, সেই সংখ্যাটাও কিন্তু কম নয়। এই বিষয়টিকে আপনারা সচেতন যারা মহল রয়েছেন বাহরাইনে, বাংলাদেশি প্রবাসীরা, তারা বিষয়টিকে কিভাবে দেখছেন এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখার জন্য আরো কি পদক্ষেপ নেওয়া যায় বলে আপনি মনে করছেন? এইটা একটু আমি যদি টোটাল জনসংখ্যা হলো এখানে 16,99,000, এখানের মধ্যে প্রায় অন এভারেজ 2 লাখ বাংলাদেশি বসবাস করে, ঠিক আছে? তার মানে দেখা যায় যে 8 ভাগের 1 ভাগই হলো, টোটাল জনসংখ্যা 8 ভাগের 1 ভাগই হলো বাংলাদেশ। এরপরে বড় কমিউনিটি হলো ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে এক্সপেট্রিয়েটদের মধ্যে। তো টোটাল জনসংখ্যা অনুযায়ী কিন্তু বাংলাদেশের যেহেতু 2 লাখ জনসংখ্যা, টোটাল জনসংখ্যা হলো 16,99,000। সেই অনুপাতে ইন্ডিয়ান এবং বাংলাদেশি কিন্তু ইনফেক্টেড বেশি, এবং মৃত্যু এই দুইটা কমিউনিটির মধ্যে বেশি। তো দেখা যাচ্ছে যারা আসলে মৃত্যু হয় এদের মধ্যে অনেকে কিন্তু আগে থেকে দেখা যায় যে কোমরবিডিটি আছে, আগে থেকে কিন্তু তারা বিভিন্ন রোগে ভুগছে, কেউ ডায়াবেটিস, কেউ অ্যাজমা, বা অনেক বয়স্ক বাংলাদেশি কিন্তু এখানে কাজ করে, 50 ইয়ার্সে, 60 ইয়ার্স, 65 ইয়ার্স এরকম লোকও কিন্তু এখানে আসতে হয়। তো আর ট্রিটমেন্টের কথা যেটা বলা হচ্ছে, এখানে কিন্তু 2টা বড় আইসোলেশন সেন্টার আছে, প্লাস যারা অন্যান্য প্রবলেম আছে এদেরকে কিন্তু বড় হসপিটাল যেটা সালমানিয়া আছে, কিং হামাদ আছে, বিডিএফ হসপিটাল আছে, ওগুলি থেকে কিন্তু ট্রিটমেন্ট সাপোর্ট দেওয়া হচ্ছে। আমি বলবো এখানে যতদূর আমি আমার নলেজে আছে, ট্রিটমেন্টটা এখানে কোনো অবহেলা হচ্ছে না, এখানে সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্লাস এমবিসি কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছে। আমি নিজে গত সপ্তাহে সালমানিয়া হসপিটালে গেছি, ওখানে 3টা রোগী ভর্তি আছে, ওটা করোনা পেশেন্ট না, কিন্তু এমনি পেশেন্ট। এমবাসির সহযোগিতায় আমি গিয়েছি তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, এবং তারা গতকালকে একটা ফ্লাইটে বাংলাদেশে চলে গিয়েছে, ওই 3 জন। এরা যেতে পারবে কিনা, এদের কি অবস্থা, জাস্ট এমবাসির সহযোগিতায় আমি নিজে গিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য, এরা যেতে পারবে কিনা ফ্লাইটে। তো এটা কিন্তু সার্বক্ষণিক কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের সহযোগিতায় এমবাসি নিজস্ব উদ্যোগে খোঁজ খবর নিচ্ছে। আর বাংলাদেশিদের মৃত্যু কেন বেশি, আমাদের এখানে অনেক ডিপ্রেশনও আছে, আসলে অনেক মানুষ কিন্তু দেখা যায় যে এই 2 লাখ বাংলাদেশির মধ্যে অনেকে কিন্তু কাজ নেই এখন, যেহেতু অনেক প্রাইভেট কোম্পানিগুলি অনেকেই কিন্তু যেমন যারা হোটেলে কাজ করে, বিশেষ করে 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, এরকম হোটেলগুলিতে কিন্তু এখন বলতে গেলে কোনো কাজই নেই, এরকম অনেক আছে, এরকম অনেক প্রাইভেট কোম্পানিও বন্ধ আছে। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে বাহরাইনের সর্বশেষ করোনা পরিস্থিতি সহ বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। শেষ করব আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সাথে জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য পাপুলকে 21 দিন কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। এবং মালয়েশিয়ায় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়ে মোহাম্মদ তারেক পরামানিক নামে এক বাংলাদেশি বজ্রপাতে নিহত। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।